আসসালামু আলাইকুম। পাপেল এডুকেয়ার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই সেশন থেকে এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, ডিপ্লোমাতে ভর্তি হবেন, বিগত সময়ে আমাদের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন থেকে আমাদেরকে ডিপ্লোমাতে ভর্তি হইতে গেলে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে। তো সেই ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে শুরু করতে যাচ্ছি আমাদের পলিটেকনিক ভর্তি প্রস্তুতি। তো পলিটেকনিক ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আমাদের কিরকম প্রিপারেশন হওয়া উচিত, আমরা কোন সকল বিষয়গুলো পড়বো, আমাদের সিলেবাস কি, আমাদের নম্বর যে বিভাজন, এই বিষয়গুলো এ টু জেড আমরা প্রথমত আজকের এই ক্লাসে আলোচনা করব। তার পরবর্তীতে আমাদের সকলের কাছে কঠিন একটা সাবজেক্ট ফিজিক্সের দুইটা অধ্যায় গতি এবং বল, সেটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা আজকের এই ক্লাসে আরো এই যে গতি এবং বল এই দুইটা আলোচনা করব, তার পরবর্তীতে কিন্তু আমরা এখান থেকে যে প্রশ্নগুলা কি ক্যাটাগরি আমাদের এমসিকিউ পরীক্ষায় থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এ টু জেড আলোচনা করব। তাহলে প্রথমত চলো আমরা এক নজর একটু দেখে নিই যে আমরা আজকে কি কি বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, ওকে। আমরা একটু দেখি যে আজকের এই ক্লাসে স্যার আমরা কি নিয়ে কথা বলবো। প্রথমত স্যার একটু মান বন্টন নিয়ে কথা বলবো আমরা। ঠিক আছে, আচ্ছা আমরা আগে দেখে নিই, তার পরবর্তীতে আমি এটার বিস্তারিত কথা তোমাদের বলতেছি। আমার এই আজকের ক্লাসের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হবে সেটা একটু জেনে নিই আমরা। এন্ড দেন এমসিকিউ পরীক্ষার যে মানবন্টনটা আছে, কোন সাবজেক্ট থেকে আমাদের কত মার্কসের কোশ্চেন থাকবে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। তার পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে আহ, এই যে আমাদের পরীক্ষার মধ্যে কোন ক্যাটাগরির কোশ্চেন আসতে পারে এটা নিয়ে স্যার আমরা কথা বলবো। ঠিক আছে, একটু দেখে নিই আমরা যে আসলে আমাদের পরীক্ষার মধ্যে কি ক্যাটাগরির কোশ্চেন গুলো আসতে পারে, কি ক্যাটাগরির এমসিকিউ গুলো আসতে পারে। এখন আমি প্রথমত তোমাদের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যখন এসএসসি পরীক্ষার সময় যে বিষয়টা করতা যে প্রথমত বইয়ের বেসিকটুকু পড়তা, পড়ার পরবর্তীতে যা কোশ্চেন অ্যানালাইসিস করতা, কিন্তু এডমিশন টেস্টের ক্ষেত্রে পড়াশোনার ধরনটা আমাদের টোটালি আলাদা। ঠিক আছে, এডমিশন টেস্টের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা করা হয়, আমরা বইয়ের টপিকগুলোর সাথে আমরা আগে থেকে পরিচিত, যেহেতু ওইগুলো আমরা পড়ে ফেলেছি, তাই না? সো যেহেতু আমরা ওই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে, সো আমাদের প্রথমত জানা উচিত যে আসলে বইয়ের কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কোন ক্যাটাগরির কোশ্চেন গুলো আসে, এটা সম্পর্কে আগে আমাদের আইডিয়া নেওয়া উচিত। ঠিক আছে, তো সেই জন্যই আমি তোমাদেরকে প্রথমত একটু দেখাতে চাই যে স্যার তোমাদের কোন টপিক গুলা থেকে কি ক্যাটাগরির কোশ্চেন পরীক্ষায় থাকতে পারে, এটা প্রথমত তোমাদের জানা উচিত। ঠিক আছে, সো দেখো এই যে আমাদের এরকম এমসিকিউ থাকতে পারে পরীক্ষার মধ্যে। ঠিক আছে, এবং এইগুলা কিভাবে সলভ করতে পারো, তুমি কিভাবে শর্টকাট ওয়েতে সলভ করতে পারো, আমি প্রথমত তোমাদেরকে এটা ডিটেলসে সলভ করাবো। এন্ড দেন হচ্ছে এটা কিভাবে শর্টকাট মেথডে সলভ করা যায় সেই বিষয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। আরেকটা বিষয় হচ্ছে শর্টকাট মেথডটা আমাদের পরীক্ষার জন্য, ভর্তি পরীক্ষার জন্য কেন গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে কিন্তু আমি আজকের এই ক্লাসে কথা বলবো। এন্ড দেন দেখি আমরা এই যেরকম কিছু কোশ্চেন আমাদের আছে, কোশ্চেনটা জাস্ট একটু দেখে রাখো তোমরা, পরবর্তীতে আমরা এটা সলভ করব। ঠিক আছে, আমরা এ টু জেড সলভ করবো এই বিষয়গুলো। আচ্ছা, এরকম আমাদের অনেক কোশ্চেন কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা, তো এই ক্যাটাগরি আমাদের কোশ্চেনগুলো পরীক্ষায় থাকতে পারে। সো এখন আমরা প্রথম থেকেই আলোচনাটা শুরু করি নাকি? আচ্ছা, সো আমি আশা করব তোমরা সবাই যুক্ত হয়ে গেছো, সেই জন্য আমরা মূল আলোচনায় যেতে পারি নাকি? ওকে, এটা হচ্ছে আমাদের ভর্তি প্রস্তুতির প্রথম ক্লাস, লেকচার 1। সো লেকচার 1 এর আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা দেখলাম। সো এখন চলো যে মান বন্টন, তোমাদেরকে প্রথমত একটু কথা বলি। সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে সকলেই জানো এইবার থেকে ডিপ্লোমা ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, এবং ভর্তি পরীক্ষার মান বন্টন নিয়ে আমরা ইতিমধ্যে একটা নোটিশ পেয়েছি, যেখানে আমাদের 70 মার্কস থাকবে হচ্ছে
এমসিকিউ, অর্থাৎ টোটাল 100 মার্কস থাকবে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। সেখানে আমাদের 30 মার্কসটা থাকবে আমাদের রেজাল্টের উপরে, আর বাকি 70 মার্কসটা থাকবে আমাদের এমসিকিউ, মানে যেটার উপর আমরা পরীক্ষা দিব। সো এই বিষয়ে তোমাদের আইডিয়া আছে যে এতটুকু পরীক্ষা হবে। তাহলে আমরা যুদ্ধ করব, যেহেতু আমরা এই যে যে জিপিএ থেকে আমাদের 30 নাম্বার নিবে, সেটা নিয়ে আমি কথা না বলি, আমি কথা বলবো এই যে ভর্তি পরীক্ষায় যে আমাদের 70 নম্বর এমসিকিউ থাকবে এটার উপরে। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের কয়টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে? ঠিক আছে, আমাদের পরীক্ষা হবে, দেখো টোটাল 5টা সাবজেক্টের উপর আমাদের কিন্তু পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান। এখন বিজ্ঞানের ভিতরে আবার কিছু ভাগ আছে স্যার। বিজ্ঞানের ভিতরে যেমন সেখানে কেমিস্ট্রি টপিক আছে, ফিজিক্সের টপিক আছে, তাই না? সো তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি আছে, এখান থেকে কভার করতে হবে। আর গণিতের ভিতরে কিছু অধ্যায় আছে যেগুলো আমাদের পড়তে হবে, এখান থেকে হিউজ একটা মার্কস, 20 মার্কস কিন্তু আছে আমাদের। এই যে দেখো, বিজ্ঞান থেকে আর হচ্ছে গণিত থেকে, তার মানে 40টা যে মার্কস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং আমাদের বাংলা থেকে হবে 10টি প্রশ্ন থাকবে 10 মার্কস, এবং ইংলিশ থেকেও সেম 10টি প্রশ্ন এবং 10 মার্কস। এবং সাধারণ জ্ঞান থেকে, সাধারণ জ্ঞান বলতে তোমাদের যে বিষয়টা হবে সেটা হচ্ছে তোমাদের যে 9-10-এ ওই যে একটা বই ছিল না, সামাজিক বিজ্ঞান ছিল আমাদের সময়, তোমাদের সময় মেবি ছিল কি বলে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এরকম নামে একটা বই ছিল। তো এই বই থেকে তোমাদের এই যে সাধারণ জ্ঞানের কোশ্চেনটা হবে আর কি। ঠিক আছে, আচ্ছা। সো আমরা আশা করি এই নম্বর বিভাজনটা আমরা বুঝতে পারছি। তোমাদের পরীক্ষায় 70 মার্কসের কোশ্চেন হবে, অর্থাৎ 70টা এমসিকিউ থাকবে, সেখানে 70 মার্কস থাকবে, তাই তো? এবং আমি যতদূর ধারণা করি তোমাদের পরীক্ষার জন্য হায়েস্ট তোমরা সময় পাবে 1 ঘন্টা। ঠিক আছে, কত ঘন্টা স্যার? 1 ঘন্টা। সো এই 1 ঘন্টা, দ্যাট মিন 60 মিনিট। এই 60 মিনিট সময়ে তোমাকে আনসার করতে হবে 70টি এমসিকিউ ধরে নেই। ঠিক আছে, মোটামুটি ভাবে এডমিশন টেস্টের টাইমটা 1 আওয়ার্স থাকে, 1 ঘন্টা থাকে, অর্থাৎ 1 ঘন্টা সময় তোমার এই 70টা এমসিকিউ দাগাইতে হবে, দ্যাট মিন সলভ করতে হবে। এখন তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো একটা এমসিকিউ এর জন্য তোমার সময়টা কিন্তু এই 1 মিনিটের চেয়ে তো কম। দ্যাট মিনস তুমি সর্বোচ্চ একটা এমসিকিউ পার এমসিকিউ এর জন্য, বা একটা এমসিকিউ এর জন্য তোমার সময় হচ্ছে ম্যাক্সিমাম 50 সেকেন্ড। তুমি চিন্তা করতে পারো, তার মানে 50 সেকেন্ড সময়ে তোমার একটা এমসিকিউ সলভ করতে হবে। 50 সেকেন্ড সময়ে তোমার কি করতে হবে স্যার? একটা এমসিকিউ সলভ করতে হবে। এইটাই হচ্ছে, এই জন্য আমি বলছিলাম যে ভর্তি পরীক্ষাটা শুধুমাত্র যে আমাদের মেধার পরীক্ষা বিষয়টা এরকম না, এখানে কি আছে, কিছু কৌশলও আছে। আমি যদি কৌশলী না হই, আমি গাধার মতো পরিশ্রম করে আমি জীবন এডমিশন টেস্টে পাস করতে পারবো না। ঠিক আছে, আমার কৌশলটাকে কাজে লাগাতে হবে। আমি যদি কৌশল এবং মেধা এই দুটার সমন্বয় করতে পারি, এই দুটাকে একসাথে কাজে লাগাইতে পারি, তাহলেই স্যার শুধুমাত্র এই এডমিশন টেস্টে আমি জয় হব। তোমার ভর্তি পরীক্ষার মধ্যে দেখো, আমরা যখন পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষার সময় আমরা কি করেছি স্যার? এসএসসি পরীক্ষার সময় একটা বিষয় ছিল যে আমাদের আজকে বাংলা পরীক্ষা, তার 2 দিন পরে হয়তো ইংলিশ, তার 2 দিন পরে ফিজিক্স, তার 2 দিন পরে কেমিস্ট্রি, তার 2 দিন পরে ম্যাথ, এরকম ভাবে পরীক্ষা হইতো, তাই না? কিন্তু দেখো এডমিশন টেস্টের ক্ষেত্রে 5টা সাবজেক্ট এর পরীক্ষা 1 ঘন্টায় শেষ, একদিনে এবং 1 ঘন্টায়। তাহলে তোমার ব্রেনের উপর কতটা চাপ পড়তেছে চিন্তা করতে পারতেছো? এই জন্য এখানে কিছু কৌশল আছে। প্রথম কাজটা হচ্ছে, ভর্তি পরীক্ষায় সফল হইতে গেলে কি কি করা লাগে স্যার? এখন দেখো, ভর্তি পরীক্ষায় তুমি যদি সফল হতে চাও, তোমার মাস্ট বি সিলেবাস মিনিমাইজ করতে হবে, সিলেবাস কমাইতে হবে। মানে আমি এতটুকু পড়বো স্যার, এর বাইরে পড়বো না। ঠিক আছে, মনে করো তুমি ফিজিক্স থেকে যে তোমাদের যখন নোটিশ আসবে যে সিলেবাসটা, সো এখানে কয়টা অধ্যায় থাকবে, মিনিমাম ধরো 10টা অধ্যায় থাকলো, কেমিস্ট্রির 10টা অধ্যায় থাকলো, ম্যাথে 10টা অধ্যায় থাকলো, দেখো তো কয়টা অধ্যায় আছে? 30টা অধ্যায়। এখন 30টা অধ্যায় তুমি যদি কমপ্লিট করতে চাও, দেখো হিউজ টাইম না, বা অনেক বড় হয়ে যাচ্ছে বিষয়টা। এখন আমি এই সিলেবাসটাকে মিনিমাইজ করব, ছোট করব, শর্ট করব। যদি আমি স্যার এটা করতে পারি তাহলে আমি কিন্তু সাকসেস। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে সিলেবাসটাকে কি করতে হবে স্যার? মিনিমাইজ করতে হবে, কমাইতে হবে। আরেকটা বিষয় স্যার, আমি যেটা পারি সেটা পারি, আমি কম পড়বো স্যার, কিন্তু আমি যেটা পারি সেটা পারি, ভুল করা যাবে না। কেন স্যার ভুল করা যাবে না?
কারণ আমি পরীক্ষার মধ্যে যদি একটা এমসিকিউ ভুল করে ফেলি তাহলে কিন্তু স্যার আমার সিরিয়ালটা অনেক পিছনে চলে যাবে। তুমি এমনিতে যে নর্মাল পরীক্ষা দাও সেই পরীক্ষার মধ্যে 1 মার্কস হয়তো কিছুই না, কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই একটা মার্কস অনেক কিছু। সো 1 মার্কস, এক্সট্রা মার্কস, যে একটা মার্ক আমার কম হয়ে গেল, সো এটার জন্য কিন্তু তোমার সিরিয়ালটা অনেক পিছনে চলে যাবে। এই জন্য হয়তো বা তুমি তোমার যে স্বপ্নের ডিপ্লোমা প্রতিষ্ঠানটা, এটাতে তুমি হয়তো বা চান্স নাও পেতে পারো। সো ওই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে সিলেবাসটা আমরা কি করব, মিনিমাইজ করব। আর আমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু অত কঠিন হবে না, সহজ প্রশ্ন হবে। তো সহজ যত প্রশ্ন হবে সেই জন্য ভুল করা যাবে না। সেই জন্য কি করতে হবে স্যার, আমি যেটা পারবো সেটা আমার মনে থাকতে হবে। আর 1 ঘন্টার মধ্যে আমার যেহেতু 5টা সাবজেক্টের পরীক্ষা হবে, সেজন্য আমি যতটুকু সম্ভব সিলেবাসটাকে শর্ট করব, ছোট করব, ছোট করে আমি পড়াশোনা করব। আর আমি যেটা পারি সেটা 100% পারি, এরকম ভাবে পড়তে হবে। আরেকটা বিষয়, এখন যে কথা বললাম যে আমার যেহেতু প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 50 সেকেন্ড করে সময় পাচ্ছি আমি, বা তারও চাইতে হয়তো বা কমও হইতে পারে। সো এই 50 সেকেন্ডে হয়তো বা তোমার যদি কোনো থিওরিটিক্যাল কোশ্চেন আসে যে ত্বরণের মাত্রা কি, বেগের মাত্রা কি, স্মরণের একক কি, এরকম যদি কোশ্চেন আসে, এটা হয়তো বা তোমার আনসার করতে সর্বোচ্চ সময় লাগতে পারে কত সেকেন্ড স্যার? সর্বোচ্চ সময় লাগতে পারে তোমার 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। কিন্তু ধরো একটা ম্যাথ দিলে, এখন এই ম্যাথটা তুমি তোমার করতে মিনিমাম 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে বা 2 মিনিট লাগবে। এখন পরীক্ষার হলে তুমি কি 2 মিনিট সময় পাবা? কখনোই না। সো দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ ফর ইউ, এটা তোমার জন্য একটা চ্যালেঞ্জ। এই জন্য তোমার প্রয়োজন হচ্ছে শর্টকাট মেথড। কিভাবে শর্টকাট মেথডে তুমি এটাকে সলভ করতে পারো, সেই টেকনিকগুলো, সেই বিষয়গুলো কিন্তু তুমি শিখতে পারবে আমাদের এই কোর্স থেকে। আমি প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ম্যাথটা কিভাবে শর্টকাটে করা যায় এই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিব। এটা একদম সহজ একটা কোশ্চেন, যাদের আইডিয়া আছে বরবেগ সম্পর্কে। এখানে দেখেন দুইটা কথা আছে স্যার, কয়টা কথা আছে? দুইটা। এখানে কয়টা কথা ছিল আমাদের? দুইটা কথা ছিল নাকি? বর এবং বেগ, এই কথাটা ছিল, বর বেগ। তাহলে বর এবং বেগ, সো এটার আমরা ভরবেগের সংজ্ঞার মধ্যে পড়ে আসছি, বর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলে, ঠিক আছে? সো এই যে বরকে আমরা প্রকাশ করি এম দ্বারা, বেগকে আমরা বি দ্বারা প্রকাশ করি। তাহলে আপনি যখন এই এম আর বি এই দুটো গুণ করবেন, তখনই কি পেয়ে যাবেন স্যার? ভরবেগ পেয়ে যাবেন। এই ভরবেগটাকে বেসিক্যালি আমরা পি দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, পি ইজ ইকুয়াল টু এম বি। তাহলে ভরবেগ পি সমান সমান এম বি, অথবা আপনি যদি প্রকাশ না করেন কোনো সমস্যা নাই, যেটা পি দ্বারা প্রকাশ করতে হবে, বিষয়টা এরকম বাধ্যতামূলক না। ওকে, তাহলে ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ভি, ভর ইনটু বেগ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখান থেকে আর কি কোশ্চেন শিখবো স্যার? কি শিখতে হবে? আরেকটা বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে এটার একক এবং মাত্রা। আপনাদের ভর্তি পরীক্ষার মধ্যে আপনি মিনিমাম এই ফিজিক্সের টপিক থেকে মিনিমাম স্যার 2টা কোশ্চেন এই একক এবং মাত্রার উপর পাবেন, মিনিমাম 2টা। যদি ফিজিক্স থেকে আমাদের 10টা কোশ্চেন আসে, তাহলে ফিজিক্সের পার্ট থেকে যদি 10টা কোশ্চেন হয়, 10টার মধ্যে 2টা কোশ্চেন মিনিমাম থাকবে একক এবং মাত্রার উপরে। সেই জন্য প্রত্যেকটা বিষয়ের একক কি মাত্রা কি, একক কি মাত্রা কি জানতে হবে, এবং এটা কেমনে বের করা যায় ইকুয়েশন থেকে, সেটা আমি শিখিয়ে দিব। যেমন ধরেন, বরের একক কি বলেন তো স্যার? কেজি। স্যার লিখলাম, এই যে বরের একক কেজি। ব্যাগের এককটা কি স্যার? মিটার পার সেকেন্ড স্কয়ার, নাকি? এটা আমরা জানি তো, নাকি? সো এই যে দেখেন, কেজি মিটার ইনভার্স 1। সো এইটা হচ্ছে আমাদের ভরবেগের একক, এই হচ্ছে আমাদের ভরবেগের একক। এরপরে স্যার মাত্রা। এখন স্যার মাত্রার দিকে যাই। আমাদের প্রথমত বরের মাত্রা কিন্তু স্যার ক্যাপিটাল এম, নাকি? আর বেগের মাত্রা কি স্যার আমাদের? এল টি ইনভার্স 1। এবং মাত্রাটা অলওয়েজ থার্ড ব্র্যাকেটে থাকে। প্রত্যেকটা টপিকের একক এবং মাত্রা সম্পর্কে আমরা জানবো, তাহলে হয়ে যাবে। সো ভরবেগ থেকে জাস্ট আমরা এইটুকু শিখবো, জাস্ট এইটুকু। দেখেন, আপনার আগে ভরবেগ পড়ছেন, কত কিছু হিজিবিজি পড়া লাগছে, তাই না? কিন্তু এখন হিজিবিজি পড়ার প্রয়োজন নাই। আপনি জাস্ট ভরবেগ থেকে এই টপিকটুকু পড়বেন, এইটুকু পড়বেন জাস্ট। ভরবেগের রাশিমালা, ফিজিক্যাল টাইম, শেষ। একক স্যার এটা, মাত্রা এটা, মুখস্থ হয়ে গেছে? আমি আশা করি সবার মুখস্থ হয়ে গেছে। এখন আপনাকে যদি কোনো অঙ্ক দেয়, কি বলছিল প্রশ্নের মধ্যে? যে কোনো বস্তুর ভর হচ্ছে 10 কেজি, তার ব্যাগটা কত ছিল? 10 m s ইনভার্স 1।
তাহলে ভর বেগ কত? ভর 10 কেজি, বেগ 10, তাহলে স্যার এই দুইটা গুণ করলে কি চলে আসবে? ভর বেগ চলে আসবে। ঠিক আছে, তাহলে 10 10 কত হয় স্যার? 100। এই যে 100 কেজি মিটার ইনভার্স। এই হচ্ছে আপনার আনসার। খুব কঠিন বলেন? এই যে কোশ্চেনটা সলভ করলাম, এটা কি খুব কঠিন? এটা কি খুব কঠিন ছিল কিনা বলেন? আশা করি পারার কথা, তাই না? আচ্ছা, এখন স্যার ভরবেগ পড়েছি, ভরবেগের পরবর্তীতে আরেকটা টপিক ছিল, সেই টপিক রিলেটেড এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, একটু পড়ি আমরা কোশ্চেনটা। একই রাস্তায়, কি স্যার? একই রাস্তায় পরস্পর বিপরীত দিক থেকে আগত 15 কেজি ও 10 কেজি বরের দুইটা বস্তু, আর কি 15 আর একটা হচ্ছে 10 বরের দুটি বস্তু, যথাক্রমে 3 ms ইনভার্স 1 এবং 5 ms ইনভার্স 1, 3 আর 5 এত বেগে আসে, দুইজন বিপরীত দিক থেকে আসতেছে, মুখোমুখি সংঘর্ষ হয়, ঠাস করে বেজে গেছে, সংঘর্ষ হয়েছে নাকি? সংঘর্ষ হওয়ার পরে তারা মিলিত হয়ে চলতে থাকে, মানে সংঘর্ষের পরে দুজন একত্রিত হয়ে গেছে। ঠিক আছে, একত্রিত হয়ে যদি চলতে থাকে, সেই ক্ষেত্রে মিলিত হওয়ার অবস্থায় বা মিলিত অবস্থায় তাদের ব্যাখ্যা কত? ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র আছে না, সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন হয়েছে। চলুন একটু আমরা সূত্র সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করি, মিলিত অবস্থায় বেগ বের করার। দেখেন, প্রথম কথা হচ্ছে স্যার, প্রথম কথাটা একটু বলি, ভরবেগের নিত্যতা সূত্র স্যার আমরা সবাই জানি। আমি প্রথমত এখানে দুইটা সূত্র লিখতেছি। ভরবেগের নিত্যতা সূত্র, m1u1 প্লাস m2u2 সমান সমান m1v1 প্লাস m2v2, এ একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে m1u1 প্লাস m2u2 সমান সমান m1 প্লাস m2 ইন্টু b। এই যে স্যার এখানে আমরা দুইটা সূত্র লিখলাম। এখন এই যে সূত্র দুইটা দেখতেছেন, এই দুইটা সূত্রই কিন্তু হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র। এই দুইটা সূত্রই কি স্যার? ভরবেগের নিত্যতা সূত্র। এখানে আমরা সকলে জানি যে কোনটা দ্বারা কি বোঝায়, সেটা আমি বলে দিই। এখানে এমন দ্বারা এই যে দুইটা বস্তু থাকবে না, দুইটা বস্তু থাকবে মিনিমাম এখানে। সো এমন মানে প্রথম বস্তুর ভর, m2 মানে দ্বিতীয় বস্তুর ভর, u1 মানে প্রথম বস্তুর আদিবেগ, u2 মানে দ্বিতীয় বস্তুর যেটা ছিল তার আদিবেগ। এখানে m1 m2 তো বুঝতে পারলাম, এবং b1 এবং b2 বলতে বুঝতেছি আমরা ওই যে যে দুইটা বস্তু ছিল, b1 মানে প্রথম বস্তুর শেষ বেগ, আর b2 মানে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। ঠিক আছে, আর এটা হচ্ছে যখন মনে করেন এটা হচ্ছে m1 একটা বস্তু, আর এটা হচ্ছে m2 একটা বস্তু, তারা এটা এই দিক থেকে যাচ্ছিল, এটা এই দিক থেকে এদিকে আসতেছিল। এখানে আস্তে আস্তে কি হলো স্যার? তারা দুইজনে একসাথে সংঘর্ষে লিপ্ত হইলো। সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে তারা মিলিত অবস্থায় চলতে শুরু করলো, মানে মিলিত হইয়া দুজনে একত্রিত হয়ে চলা শুরু করলো। তাহলে এই যে যে ব্যাগটা তারা যে ব্যাগে চলবে মিলিত হওয়ার পরে, এটাকে মিলিত ব্যাগ বলা হয়। ঠিক আছে, তো যখন তারা তো তখন তো একই ব্যাগে চলবে, তাই না? তো আপনি যদি এখানে b1 এর জায়গায় b বসান, এখানে b2 এর জায়গায় b বসান, তাহলে কিন্তু স্যার আপনি এই সূত্রটা পেয়ে যাবেন, যেখানে এই বি মানে হচ্ছে মিলিত অবস্থায় বেগ। ঠিক আছে, সো আপনি এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু ওই অঙ্কটা করতে পারেন, ওইখানে যে অঙ্কটা দেওয়া আছে এটা ইউজ করে কিন্তু করতে পারেন। ঠিক আছে, সো এখন যখন আমাদের মিলিত অবস্থায় বেগ বলবে, আমাদের তো ভর্তি পরীক্ষার প্রশ্নে খাতায় তো বড় থাকবে না, তখন জাস্ট স্যার আমরা এত কিছু লিখবো না, আমি সরাসরি লিখে দিচ্ছি। জাস্ট এইভাবে দেখেন এটা কেমনে আসে। আপনি যদি বিটাকে এইভাবে লিখেন, দেখেন তো এটা কিভাবে লেখা যায় না? m1u2 প্লাস m2 সরি m1u1 m2u2 বাই m1 প্লাস, জাস্ট এই সূত্রটা মনে রাখবেন। যদি মিলিত অবস্থায় বেগ বলে তাহলে স্যার আপনি এই সূত্রটা মাথায় রাখবেন। পারবেন না বলেন?
জাস্ট এটা মনে রাখবেন। যদি মিলিত বলে, মিলিত মানে এই সূত্র, মিলিত বেগ। ঠিক আছে, এই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলি, চলেন। সূত্রটা কি ছিল? বি সমান সমান m1 u1 প্লাস m2 u2 m1 প্লাস m2। এখানে m1 m2 একটা ধরলেই হয়েছে, হ্যাঁ, যেহেতু দুইটা, একটা হচ্ছে কত 15 আর একটা হচ্ছে 10, তাহলে আপনি m1 টা ধরেন 15, সো u1 টা কত হচ্ছে আমাদের 3, এই যে এটা হচ্ছে u1 আর এটা ধরেন আপনি u2, এটা ধরেন m1, এটা ধরেন m2, তাহলে হয়েছে। সো u1 এর মান কত 3, এই যে 3 লিখলাম। m2 এর মান কত ধরছি স্যার 10, u2 কত স্যার 5, আর m2 টা কত স্যার, m1 টা হচ্ছে কত 15, m2 টা হচ্ছে 10। একটু ক্যালকুলেশন করেন স্যার আপনি, 3 15 45 আর 5 10 হচ্ছে 50, আর এখানে হচ্ছে কত স্যার 25, নাকি স্যার? তাহলে উপরে থাকে হচ্ছে আপনার 95, 95/25। একটু যদি কাটাকাটি করেন 5 দ্বারা, তা নিচে থাকবে 5, আর উপরে কত হয় স্যার, 5 দ্বারা কাটলে যা একবার 19 হয়। ঠিক আছে, তাহলে এটাকে ভাগ করলে কত হবে 4.6 মেবি, হ্যাঁ 4.56 30 হতে হওয়ার কথা না, 4.6 হবে, হ্যাঁ ঠিক আছে। এটা হবে কত তাহলে স্যার আমাদের 4.6 হবে। কথা বুঝতে পারছেন? এটা কত হবে স্যার আমাদের 4.6 হবে এখানে আনসার। যদি ভাগ করেন আপনি 5 দ্বারা 19 ভাগ করেন দেখেন কত আসবে 4.6, সরি 4.6 না তো, 3 5 15 না, 3.8, ঠিক আছে 3.8 হবে এটা। এই যে স্যার আমাদের ক নাম্বারটা হবে আনসার। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটার আনসারটা হচ্ছে ক নাম্বার। ক্লিয়ার? এখন এখানে যে কথাটা বলছে আমাদের সেটা দেখেন, 10 মিটার ব্যাস, তাহলে স্যার এটার ব্যাসার্ধ কত? আমরা জানি যে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে, তার মানে এটার ব্যাসার্ধ হচ্ছে 5, নাকি স্যার 5 মিটার। কি বলছে? পরিধির 1/4, মানে পরিধির 4/1। এখন একটা বৃত্তের পরিধি বের করার সূত্র কত স্যার? এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের পরিধি হচ্ছে 2πr, নাকি স্যার? ওকে, এখন আপনি এখানে একটু মানগুলো ইনপুট করেন তো। 2 পায়ের মান হচ্ছে 3.1416, আচ্ছা পরে বসে মানটা, নাকি পাই থাকুক আগেই। আর এর মান কত 5, তার মানে এখানে আসে 10 পাই, এত, এটা হচ্ছে তার পরিধি। কতটুকু ঘুরছে স্যার? কতটুকু গেছে বলেন তো? গেছে কিন্তু এখানে 4/1 গেছে, নাকি স্যার? কত? 4/1। তাহলে 4/1 যদি যায়, তাহলে 4 দ্বারা যদি আপনি ভাগ করে ফেলেন এই জায়গায়, তাহলে অনেকে চিন্তা করেন যে স্যার এটার আনসারটা হয়তো পেয়ে যাবেন। না স্যার, এখানেও একটু কিন্তু আছে, এইখানেও কি আছে স্যার, একটু কিন্তু আছে। কথা বুঝতে পারছেন? এখানেও একটু আমাদের কিন্তু আছে। এখন চলেন কিন্তুটা কোন জায়গায় সেটার আমি একটু কনফিউশনটা আপনাদের ক্লিয়ার করে দিই। স্যার একটু দেখেন, স্মরণ কোনটা আপনাদেরকে আগে স্মরণ বুঝতে হবে, যে আসলে স্মরণ বলতে আমরা কি বুঝি সেটা আগে আপনাদের জানতে হবে। এটা একটা বৃত্ত অঙ্কন করলাম স্যার, নাকি? এখন এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার, সো এইটুক কিন্তু 5, এই যে এটা হচ্ছে 5, ঠিক আছে। 4/1 মানে এই যে এটুকু গেছে, এখান থেকে, এটা আমরা এবিতে চিন্তা করলাম, সে এখান থেকে এই বিতে গেছে, নাকি স্যার? এখান থেকে এই জায়গায় গেছে, এইটুক দূরত্ব সে অতিক্রম করছে। ওকে, আপনাকে এর আগে দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে স্মরণ।
আপনারা সকলে জানেন দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এই রাশি থেকে একটা কোশ্চেন আপনি পাবেন। আপনি গতির অধ্যায় থেকে অবভিয়াসলি কোনটা ভেক্টর রাশি, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পড়াই দিই, কোনটি ভেক্টর এবং কোনটি স্কেলার, এই সংক্রান্ত একটা কোশ্চেন আপনার পরীক্ষায় থাকবেই, মাস্ট। ঠিক আছে, মাস্ট থাকবে। সো এটা ভালো করে পড়ে ফেলবেন। সকল ভেক্টর রাশি এবং সকল স্কেলার রাশি পড়ে ফেলতে হবে স্যার। আপনাদের পরীক্ষায় এই এক কোশ্চেন থাকবে, মাস্ট থাকবে, 100% কমন এটা, যে কোনটা ভেক্টর রাশি বা কোনটা স্কেলার রাশি, অথবা কোনটা স্কেলার রাশি নয়, কোনটা ভেক্টর রাশি নয়, এই ক্যাটাগরির একটা কোশ্চেন আপনি পরীক্ষায় পাবেন। সো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সবাই এই যে ভেক্টর রাশি সমূহ এবং স্কেলার রাশি সমূহ, এটা আমাদের শীটে দেওয়া আছে, লেকচার শীটে দেওয়া আছে, সেখান থেকেও পড়তে পারেন, অথবা আপনার বইও দেওয়া আছে, সেখান থেকেও স্যার আপনি এটা পড়তে পারেন। ওকে, আচ্ছা। এখন আসি, দূরত্ব হচ্ছে স্যার একটা স্কেলার। দূরত্ব কি রাশি স্যার? একটা স্কেলার। আর সরণ হচ্ছে স্যার একটা ভেক্টর রাশি। দূরত্বটা হচ্ছে যে কোনো পথে কোনো একটা বস্তুর মোট অতিক্রান্ত পথটাই হচ্ছে তার দূরত্ব। সাপোজ মনে করেন আপনি এখানে দাঁড়াই দিয়েছেন এ বিন্দুতে, এখন আপনাকে কুকুরে দৌড়ানি দিল। তো যখন আপনার কুকুরে দৌড়ানি দিবে তখন তো আপনার হুঁশ জ্ঞান থাকবে না, আপনি দৌড় দিবেন, আঁকা বাঁকা বিভিন্ন পথে দৌড়াবেন। সো আপনি কি করলেন, এখান থেকে এরকম দৌড়াইতে এইখানে একটা বাড়ি পাইছেন, এই বাড়িতে যেয়ে পৌঁছাইছেন বিতে। ঠিক আছে, এখানে একটা বান্ধবী ছিল, বান্ধবীর বাড়িতে যেয়ে উঠছেন। এখন এই যে এ বিন্দুতে শুরু করে এই যে আঁকা বাঁকা যতটুকু পথ আপনি অতিক্রম করছেন, এই টোটাল পথের যে এটা মেজারমেন্ট বা মোট পথটাই হচ্ছে কি স্যার আপনার দূরত্ব। বাট এই মোট পথটা কিন্তু আপনার সরণ না। সরণ হচ্ছে কতটুকু, এই যেটা আপনার আদি বিন্দু, এটা হচ্ছে আপনার শেষ বিন্দু, মানে যেখান থেকে যাত্রা শুরু করছেন, যেখানে গিয়ে থামাইছেন, এটার স্ট্রেট লাইন বরাবর যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাই হচ্ছে স্যার আপনার সরণ। অর্থাৎ আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক পার্থক্যটাকেই সরণ বলা হয়। তাহলে এখন কোন শিক্ষার্থী যদি এটার পরিধি কত স্যার 10 পায়, আমরা একটু আগে বের করছি, কতটুকু গেছে 4/1 তাহলে আপনি যদি এটাকে 4 দ্বারা ভাগ করেন, তাহলে আপনি এখানে একটা আনসার পাবেন। কত পাবেন স্যার? 2.5 পাই। এটা কিন্তু অনেকে যদি এটা আনসার করে ফেলে 2.5 পাই, এটা যদি সে মনে করে যে এটা সরণ, তাহলে কিন্তু সে অ্যাবসলিউটলি রং, অর্থাৎ তার এটা আনসার ভুল। এটা হবে না স্যার, এটা কিন্তু কি না স্যার, তার সরণ না। কারণ কি, সে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 2.5 পাই, বাট এটা স্ট্রেট লাইন বরাবর যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু হচ্ছে এই ডিসটেন্স, অর্থাৎ এই সরণের দূরত্ব থেকেও এটা কিন্তু কিছুটা কম হবে। সো এই ডিসটেন্সটা কত, এটা হবে তার সরণ। এই যে এটা হচ্ছে দূরত্ব, আর এখান থেকে সে যাত্রা শুরু করছে, এখানে গিয়ে থামছে, অর্থাৎ এই স্ট্রেট লাইনটা হচ্ছে কি স্যার তার সরণ। তাহলে সরণ কিন্তু স্যার আরেকটা হবে। কেমনে বের করবো স্যার? তাহলে চলেন, এটা যদি তার ব্যাসার্ধ হয়, সিমিলারলি এটাও স্যার তার ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ নাকি? একটা ত্রিভুজ হয়েছে না স্যার, এখানে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বের করার সূত্র কি? পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করা যায়। তাহলে আপনি এখানে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন পিথাগোরাসের সূত্র, নাকি? এটাও চিন্তা করলাম। তাহলে ও এ বি ত্রিভুজ, ও এ বি তে আমি আগে একটু বড় করেই পড়াচ্ছি। এ বি স্কয়ার সমান সমান ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার। ও এ মানে হচ্ছে 5, তাহলে 5 এর রুট স্কয়ার, এখানেও 5 এর রুট একটা স্কয়ার, 25 প্লাস 25, দ্যাট মিন্স হচ্ছে 50। এ বির উপর একটা স্কয়ার ছিল, এই পাশে নিলে সেটা রুট হয়ে যাবে, রুট 50, যা আসে 7 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, 7 পয়েন্ট সামথিং আসবে। ওকে, সো এই যে সরণ কিন্তু আমি পেয়ে গেছি। এখন আপনি স্যার শর্টকাটে কেমনে বের করবেন? পরীক্ষার মধ্যে কি এত বড় করে করানো যাবে? না স্যার, করানো যাবে না। সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এখানে তার ভূমিটা কত 5, মাথায় হিসাব করে ফেলেন, 5 কে স্কয়ার করলে কত হয় 25। এখানে স্কয়ার করলে এটা কত আছে স্যার, লম্বটাও কত আছে 5, 5 কে স্কয়ার করলে কত হয় 25।
যোগ করলেন কত হইলো স্যার 50। তারপরে যেহেতু এটা কি ছিল স্যার অত্রিভুজ, এটাকে রুট ওভার করতে হবে, তাহলে আপনি কি করে দিলেন, রুট ওভার করে দিলেন। অর্থাৎ অল্প খাতার মধ্যে কেমনে অঙ্ক করতে পারেন সেটা শিখতে হবে। বড় করে অঙ্ক সবাই করতে পারে, কিন্তু ছোট করে করতে হবে, ঠিক আছে। আমি ভর্তি পরীক্ষার সময় দেখা গেছে এক পেজের মধ্যে প্রায় মানে যে রাফ খাতা ছিল আমার, আমি বাসার মধ্যে যখন পড়তাম তখন একটা পেজের মধ্যে আমি প্রায় 20টার মতো অঙ্ক সলভ করতাম, ছোট ছোট করে লিখে লিখে। সো এই টেকনিকটা আপনি শিখবেন। সো এই যে এটা কিন্তু স্মরণ হবে, বাট এটা হচ্ছে তার দূরত্ব, ডিস্টেন্স। কথা বুঝতে পারছি? এখন দেখেন কত আসে এখানে, 50কে রুট করেন, যা আসবে সেটা আপনার আনসার। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে দেখছেন? ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। প্রথমত স্যার একটু চিন্তা করেন, আমরা বল বের করার সূত্র কি জানি? পড়েছি না স্যার আমরা এটা, এফ সমান সমান এম এ। এফ সমান সমান স্যার এম, এটা আমরা সকলেই জানি। এখানে এফ মানে বল, এম মানে বর, এ মানে হচ্ছে ত্বরণ, নাকি স্যার? এখন দেখেন, স্যার এফ সমান সমান এম, এ মানে কি স্যার? ত্বরণ না? আচ্ছা, আমি এই পেজে লিখি, নোটপ্যাডে লিখি। আমরা পড়েছি এফ সমান সমান এম এ, তাহলে এখানে কি আসলো স্যার? এফ সমান সমান এম ইন্টু স্যার ত্বরণ সমান কি জানি স্যার? এ সমান ত্বরণ। ত্বরণ সমান এটা পড়ছি, মনে আছে স্যার? বি মাইনাস ইউ বাই টি, মনে আছে? বি মাইনাস ইউ বাই টি লিখেন এখানে, বি মাইনাস ইউ বাই টি। স্যার একটু এখানে গুণ করেন, আপনি একটু গুণ করেন এই জায়গায়, তাহলে কি হবে? এম ইন্টু বি মাইনাস ইউ বাই টি, এরকম না স্যার? এরকমই তো হবে। এখন এটা আর গুণ করেন তো, আর গুণ করেন, তাহলে আর গুণ করলে হবে এম ইন্টু বি মাইনাস ইউ সমান সমান এফ টি। আপনি যখন বলবে বেগ বৃদ্ধির হার, তখন কোন সূত্রটা মাথায় রাখবেন সেটা দেখেন। তাহলে এম যদি আমরা ওই পাশে নিয়ে যাই, দেখেন তো স্যার কি আসে? বি মাইনাস ইউ সমান, এটা হবে না এফ টি বাই এম। যখনই বলবে এরকম একটা কোশ্চেনের ক্ষেত্রে, যখনই আপনাকে এই রকমের কিছু বলবে, তখন স্যার আপনি ডানে বামে কোনো কিছু দেখার দরকার নাই, এই সূত্রটা লিখে অঙ্ক করে ফেলবেন। বি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এফ টি বাই এম, ঠিক আছে? বি মাইনাস ইউ এফ টি ডিভাইড বাই এম, এই যে স্যার এই সূত্র। এখন দেখেন আমরা সূত্র পেরেছি। এখন এইখানে আসলে কি বোঝাচ্ছে স্যার? এই যে বি মাইনাস ইউ, বি মানে শেষ বেগ, ইউ মানে আদি বেগ, ডিস্টেন্স, এটা পার্থক্য। পার্থক্য মানে কি? বেগ কতটুকু বাড়ছে, বেগ বিধিটা বোঝানো হয়েছে, ঠিক আছে? তো এইটাই মানে হচ্ছে বেগ বিধি। এটা মানে কি স্যার? বেগ বিধি। তাহলে যখন আপনাদেরকে বলবে বেগ বৃদ্ধির পরিমাণ বের করো, বেগ বৃদ্ধির পরিমাণ, তখনই স্যার আপনারা কি করবেন? এইভাবে সলভ করে ফেলবেন, ঠিক আছে? এফ টি বাই এম। এখন স্যার এখানে কি কি আছে স্যার আমাদের দেওয়া কোশ্চেনে? দেখেন তো, 100 কেজি বর, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের এম। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। টি 2 সেকেন্ড, 200 নিউটন মানে এফ। মুখে মুখে করা যায়। সূত্রটা কি ছিল? বি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু ছিল এফ টি বাই এম। বল কত স্যার? 200 নিউটন, লিখলাম স্যার 200, সময় 2 সেকেন্ড, বর কত? 100 কেজি। আপনি এটাতে এটা কাটেন 2, তাহলে কত স্যার? 4 এম এস ইনভার্সন, অর্থাৎ 4 পরিমাণ বেগ বৃদ্ধি পাবে, 4 এম এস ইনভার্সন। এই যে স্যার কোন নাম্বারটা হবে সঠিক আনসার? ক নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, সো এইরকম আমাদের শর্টকাটও কিন্তু সলভ করা শেখা লাগবে, তাহলে না হলে কিন্তু সমস্যা, না হলে কিন্তু স্যার সমস্যা। তো মোটামুটি ভাবে আমরা আজকে কয়েকটা ম্যাথ আমরা সলভ করে ফেললাম। এর পরবর্তীতে স্যার আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, যেমন এটা খুবই একটা সহজ কোশ্চেন। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন একটা বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তবে এই গতিটাকে বলা হয় সরল স্পন্দন গতি, বা সংক্ষেপে স্পন্দন গতি। এটা কারেক্ট আনসার কি স্যার? খ, ঠিক আছে। দেখছেন, সংজ্ঞা থেকেও কিন্তু আমাদের কোশ্চেন আসে, তাহলে কিছু কিছু সংজ্ঞা কিন্তু আমাদের পড়তে হবে। সেটা কোন সংজ্ঞা পড়বেন, কোনটা পড়বেন না, এটাই হচ্ছে মেইন। এই বিষয়গুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে দাগানো আছে, আমাদের একটা সাজেশন দেওয়া হবে আপনাদেরকে, আমরা একটা শর্ট সাজেশন দিব, যেমনটা আমরা ডিপ্লোমার ক্ষেত্রে দিয়ে থাকি। এই সাজেশনটা যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনি ডিপ্লোমাতে চান্স পাবেন, ঠিক আছে। সর্বশেষ কিন্তু একটা কথা বলে দিলাম যে আপনাদের পরীক্ষার আগে কিন্তু আমরা একটা শর্ট সাজেশন দিব, ঠিক আছে, যেখান থেকে আপনি খুব ইজিলি পরীক্ষার মধ্যে ওই সাজেশন থেকে কমন পাবেন, এবং সেখান থেকে আপনি খুব ইজিলি আপনার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন।
ওকে, এর পরবর্তীতে আমরা দেখতে পাই এরকম আরো অনেকগুলা কোশ্চেন আমাদের এখানে আছে, হিউজ কোশ্চেন আছে আর অনেকটা আমাদের, ঠিক আছে। হিউজ কোশ্চেন দেখছেন, এটা টোটালি কিন্তু একটা ডিফারেন্ট প্রশ্ন, সেগুলোর সাথে আমরা আগে পরিচিত না, সো এই জন্য আমাদেরকে একটু আর ইফোর্টটা বেশি দিতে হবে। অনেক সময় দেখা যায় ব্যতিক্রম ধর্মী কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় কিন্তু চলে আসে, সো সেইগুলো আমরা কিন্তু এখানে ইনক্লুডেড রাখছি। আচ্ছা, এখানে নিচের কোনটি ভরবেগের সংরক্ষণ সূত্রের সমীকরণ? দেখেন স্যার, আমরা একটা প্রশ্ন পড়ছিলাম একটু আগে, মনে আছে? আমি একটা সমীকরণ দেখাইছিলাম, সেই সমীকরণ থেকে স্যার এখানে দেখেন কোশ্চেন দেওয়া দিয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি যা পড়বেন তাইলে আপনি এখানে, আমি আশা করি এটা আনসার দিতে পারবেন। বলেন তো এখানে আনসার কোনটা সঠিক স্যার? দেখেন, ভরবেগের সংরক্ষণ সূত্র আমি এটাকে লিখে দিয়েছিলাম, ওই যে m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। তাহলে দেখেন তো স্যার, এটার সাথে কোনটা মিলে? 2 নম্বরটা না এটা? একটু চেঞ্জ করে দিছে আর কি স্যার। কিরকম আমরা পড়েছিলাম এটা, m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। কি করছে স্যার তারা এই জায়গায়? কি করছে স্যার এটা দেখেন, এই যে m1 v1টাকে এই পাশে আনছে, যখন এটা এই পাশে আসবে তখন অটোমেটিক্যালি সেটা মাইনাস হয়ে যাবে, আর এটা যখন আপনি এই পাশে নিয়ে যাবেন তখন এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই কাজটা করছে। সো এটাও আমাদেরকে একটু বুঝতে হবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এই জন্যই বলছি আমাদের কৌশলের প্রয়োজন। শুধুমাত্র তো মুখস্থ করলাম সাপের মন্ত্রের মতো, তাহলে কিন্তু হবে না। পরীক্ষার মধ্যে, ভর্তি পরীক্ষাটার মধ্যে আমাদের ব্রেইনেরও খেলা আছে কিছু, ব্রেইনটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে। তো এই ক্যাটাগরির কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকতে পারে। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম আমরা দেখতে পেলাম। সো এরকম আরো অনেকগুলো প্রশ্ন আছে। দুটি তলের একটি সাপেক্ষে অপরটি যদি গতিশীল না হয়, গতিশীল না মানে কি, স্থির যদি থাকে, তাহলে সেখানে যে ঘর্ষণটা সৃষ্টি হয় তাকে কোন ধরনের ঘর্ষণ বলে? আমরা ঘর্ষণের প্রকারভেদ পড়ছিলাম, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ পড়ছি না স্যার? আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। সো ওইটার মধ্যে কোনটা পড়ে স্যার এখানে? গতিশীল না মানে স্থিতিশীল, তাহলে স্থিতিশীলের ক্ষেত্রে যে ঘর্ষণ সেটি হচ্ছে আমাদের কি? স্থিতি ঘর্ষণ, ঠিক আছে। এরকম আমরা কিছু কোশ্চেন করে ফেলবো। তো যাই হোক, এখানে অনেকগুলো কোশ্চেন আছে আমাদের। সো আজকের এই ক্লাসে যেহেতু একটা রিভিউ ক্লাস ছিল, আমাদের কি কি ক্যাটাগরি কোশ্চেন ছিল, কোশ্চেন আসবে পরীক্ষায়, এটা আমরা দেখবো, আমি প্রথমে বলেছিলাম, এবং কিভাবে আমরা প্রস্তুতি নিব সেই বিষয়ে আমি কথা বলেছি। তো আশা করি আপনারা এই ক্লাস থেকে এতক্ষণ আমার সাথে থেকে অনেক কিছু শিখতে পারছেন। আমি আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।